আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। হিমার দিয়ে 400 রুশ অবস্থানে হামলায় ইউক্রেনের বলছে মার্ক মিলি। জানিয়ে দেব পূর্ব লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিল ভারত চীন। আরো জানিয়ে দেব যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন। এদিকে ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষা চালালো ইরান। এবারে জানিয়ে দেব উইঘুর মুসলিমদের নির্যাতন নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ। এবং সর্বশেষ জানিয়ে দেব এবার উত্তরপ্রদেশের মাদ্রাসার উপর নজরদারির ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। হিমার্স দিয়ে 400 রুশ অবস্থানে হামলা ইউক্রেনের বলছে মার্ক মিলি। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন রাশিয়ার 4 শতাধিক অবস্থানে হামলা চালিয়েছে। জার্মানির রামস্টাইন সেনা ঘাঁটিতে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। খবর রয়টার্সের। উল্লেখ্য, রাশিয়ার সেনা অভিযান মোকাবেলায় প্রথম থেকেই সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে গত মঙ্গলবারও নতুন করে হিমার্স সহ $675 মিলিয়ন অস্ত্র দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্ক মিলির দাবি, রাশিয়ার দখল করে নেওয়া বেশ কয়েকটি এলাকা মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে। পূর্ব লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিল ভারত চীন। কয়েক মাস আলোচনার পর অবশেষে পূর্ব লাদাখের গোগ্রা হট স্প্রিং এলাকা থেকে সেনা সরিয়ে নিতে একমত হয়েছে চীন ও ভারত। আজ বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 17 জুলাই ভারত ও চীনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের 16তম রাউন্ডের বৈঠক হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দুই দেশই গোগ্রা হট স্প্রিং প্যাট্রোলিং পয়েন্ট 15 থেকে তাদের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে এই সীমান্ত ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এদিকে এক সপ্তাহ পরেই উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার আগেই সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে একমত হলো দুই দেশ। ধারণা করা হচ্ছে সম্মেলন শেষে মোদী ও শির মধ্যে বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলা হয়নি। উল্লেখ্য, 2020 সালের মার্চ মাস থেকে পূর্ব লাদাখের বিভিন্ন সীমান্ত এলাকার ভারত ও চীন সেনার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গালওয়ান সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গেছে। এরপর থেকে দুই দেশের সেনাবাহিনীর কর্পস কমান্ডার পর্যায়ের ধারাবাহিক বৈঠকের মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে লাদাখের ভারত চীন সীমান্ত অঞ্চল। এর আগে প্যাংগং লেক এলাকা থেকেও দুই দেশ সেনা প্রত্যাহার করেছিল। যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন। জাতীয় নেতারা তাদের বিপদে আপদে ভুলে যান এমন গুরুত্বপূর্ণ কয়েকটি পররাষ্ট্র নীতির ওপর আমি বেশ কয়েকটি কলাম লিখেছি। এই নীতিগুলো হলো ক্ষমতার ভারসাম্য, জাতীয়তাবাদ ও নিরাপত্তাগত দ্বিধাদ্বন্দ্ব। চলতি সপ্তাহে আমি আরেকটি প্রস্তাব দিয়েছি। এটি আমার একটি সাধারণ পর্যবেক্ষণ, যা প্রতিটি বিশ্ব নেতা বা পররাষ্ট্রনীতি উপদেষ্টার উচিত তাদের ডেস্কে ও অফিসের দেওয়ালে লিখে রেখে বিশেষভাবে প্রদর্শন করা, অথবা সম্ভবত তাদের চোখের পাতার অভ্যন্তরে ট্যাটু করা উচিত, যাতে তারা আর তা না করেন। তাদের কখনোই ভোলা উচিত হবে না, যুদ্ধ শেষ করার চেয়ে শুরু করা অনেক সহজ। জিওফ্রে ব্লেইনি তার ক্লাসিক বই দ্য কপস অফ ওয়ার এ বর্ণনা করেছেন, অতীতের অনেক দ্বন্দ্ব আসন্ন যুদ্ধের স্বপ্ন বিভ্রান্তি দ্বারা পরিচালিত হয়েছে। বিশেষ করে তাদের এই বিশ্বাস ছিল যে এটি দ্রুত শেষ হয়ে যাবে, মূল্য কম দিতে হবে এবং চূড়ান্ত বিজয় এনে দেবে। উদাহরণস্বরূপ 1972 সালের অস্ট্রিয়া, হাঙ্গেরি, প্রশিয়া ও ফ্রান্সের সেনাবাহিনী সবাই যুদ্ধক্ষেত্রে ছুটে যায়, এই বিশ্বাসে যে যুদ্ধটি একটি বা দুটি সংঘর্ষের পরেই শেষ হবে, এতে সমস্যার সমাধান হয়ে যাবে। ফরাসি জার্ডিকালরা ভেবেছিলেন তাদের সাম্প্রতিক বিপ্লব দ্রুত অন্যদের কাছে ছড়িয়ে পড়বে, এবং বিরোধীরা রাজতন্ত্রগুলো বিশ্বাস করেছিল যে বিপ্লবী বাহিনীগুলোর সেনারা অযোগ্য ও নিম্নমানের, তাদের পেশাদার সেনাবাহিনী সহজেই তাদের এক পাশে সরিয়ে দেবে। এর পরিবর্তে তারা পেয়েছিল প্রায় 1/4 শতাব্দী তথা 25 বছরের পুনরাবৃত্তিমূলক যুদ্ধ। এই যুদ্ধ সমস্ত প্রধান শক্তিকে টেনে এনেছিল এবং ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের পরীক্ষা চালালো ইরান। ইরানের স্থল বাহিনী সফলতার সাথে উন্নত সংস্করণের ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে।
ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে এই মহড়া চালানো হয়। মহড়ার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন খাতামুল আম্বিয়া সামরিক ঘাটের কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং ইরানের সামরিক বাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি। স্থল বাহিনীর কয়েকটি হেলিকপ্টার হেলিবর্ন অপারেশনে অংশ নেয়। সেনা প্রধান জেনারেল বাকেরি এই অপারেশনের প্রশংসা করেন। তিনি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে। বৃহস্পতিবারের মহড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকটি মোহাজের 6 ড্রোন নজরদারি কার্যক্রম চালায়। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটও তাদের কলাকৌশল প্রদর্শন করে। প্যারাশুট ল্যান্ডিং, এয়ারড্রপ এবং বিমানে ছত্রচ্ছায়ায় পদাতিক বাহিনীর অভিযানের মতো কসরত প্রদর্শন করা হয়। এর আগে ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কোরবানি জানান, এবারের মহড়ায় শাফাকাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো হেলিকপ্টারগুলোতে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে নাইট ভিশন ডিভাইস ব্যবহার করা হয় এবং তারা সফল অভিযান পরিচালনা করে। সূত্র বিডি প্রতিদিন। উইঘুর মুসলিমদের নির্যাতন নিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ। চীনের উইঘুর প্রদেশের মুসলিমদের উপর দেশটির কর্তৃপক্ষের মানবেতরের আচরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবিসি রেডিও ইন্টারন্যাশনাল। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে আসে চীনের উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের ঘটনা। এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, প্রতিবেদনটিতে শিনজিয়াং এ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পরিষ্কার। উইঘুর মুসলিমদের উপর এমন নির্যাতন অমানবিক, এটি বেশ কষ্টদায়ক। জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাচেলেটের পদের মেয়াদ শেষ হবার ঠিক পূর্বেই এই প্রতিবেদনটি প্রকাশ করে পেল। প্রতিবেদনটিতে চীন সরকারের উইঘুরদের ও শিনজিয়াং প্রদেশে তুর্কি মুসলিমদের উপর মানবাধিকার লঙ্ঘন করে এমন বেশ কয়েকটি ঘটনা প্রকাশ পায়। এদিকে প্রতিবেদনে সুপারিশকৃত সমাধানগুলো বিবেচনা করা হবে ও আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। পেনিয়ং বলেন, আমরা বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আশা করি উইঘুর সম্প্রদায়ের উপর কারা এমন নির্যাতনের ঘটনা দ্রুত সমাধান করা হবে। এদিকে প্রতিবেদনটি প্রকাশিত এসব তথ্য পুরোপুরি অস্বীকার করেছে এবং ষড়যন্ত্র বলে দাবি করেছে চীন সরকার। এবার উত্তরপ্রদেশের মাদ্রাসার ওপর নজরদারির ঘোষণা। আসামের পর এবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মাদ্রাসার ওপর নজরদারি বাড়াবে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। সম্প্রতি উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী দানেশ আজাদ আনসারি বলেছেন, রাজ্য সরকার শিগগিরই সমীক্ষা চালাবে মাদ্রাসাগুলোতে। এই সমীক্ষাতে দেখা হবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নির্দেশ মেনে মাদ্রাসায় মৌলিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা। 2011 সালের আদমশুমারি মোতাবেক উত্তরপ্রদেশে প্রায় 4,19.20% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এক কর্মকর্তা আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে অতীতে আলোচনা হয়েছে। কিভাবে এই সমীক্ষা করা যেতে পারে তা নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। আনসারি জানিয়েছেন, মূলত মাদ্রাসার পরিকাঠামো নিয়ে সমীক্ষা চালানো হবে। সেখানে দেখা হবে শিশু সুরক্ষা কমিশন যেসব মৌলিক সুবিধা মাদ্রাসায় দেওয়ার কথা বলেছে তা দেওয়া হচ্ছে কিনা। যে ভবনটিতে মাদ্রাসা চলছে সেটি সরকারি না বেসরকারি, সেখানে কত জায়গা জমি আছে এবং সেই অনুপাতে কত ছাত্র আছে, ভবনের অবস্থা কিরকম এবং সেখানে পরিশ্রুত পানীয় জল, শৌচাগার, আসবাব এবং বিদ্যুৎ আছে কিনা এসব সমীক্ষায় খতিয়ে দেখা হবে। উত্তরপ্রদেশে এই মুহূর্তে প্রায় 16,500 মাদ্রাসা রয়েছে, যার মধ্যে মাত্র